অর্জুনকে ভয় দেখাতে এলে সবার সামনে অহনার মুখোশ টেনে হিঁচড়ে খুলে দিল গঙ্গা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে অর্জুন গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি তুমি এভাবে না করলেও পারতে। তুমি কেন কেন এরকম করে অহনা ও মেঘনাথের বিয়েটা দিলে বলো তো? তখনই তখনই গঙ্গা বলছে, স্যার আপনি রাগ করেছেন, ওরা তো আপনাকে জোর করছিল। তখনই এ কথা শুনে অর্জুন বলবে, হ্যাঁ জোর করছিল, আমি বুঝতে পারছি ওরা আমাকে জোর করছিল, তাই বলে কি তুমি এমন করবে আমার সঙ্গে? তুমি তুমি অহনার সঙ্গে এই কাজটা সত্যি অন্যায় করেছো। অহনাকে আমি সত্যি ভালোবাসি, এটা তুমি জানো। তুমি প্রথমেই বলেছিলে আমাদের বিয়েটার কোনো মানে নেই, তুমি ওই বিয়েটা মানো না, তুমি কখনো আমার প্রতি কোনো রকম কোনো কোনো আশা রাখবে না, কিন্তু তুমি তুমি এটা কেন করলে বলো? তুমি কি সত্যি আমাকে ভালোবেসে ফেলেছো গঙ্গা? এ কথা শুনে গঙ্গা অবাক হয়ে যায়। গঙ্গা গঙ্গা মুখ লুকিয়ে সেখান থেকে অন্যদিকে ঘুরে যায়। এটা দেখে অর্জুন অবাক হয়ে যায়। অর্জুন বলতে থাকে, তার মানে আমার ধারণাই ঠিক, গঙ্গা গঙ্গা আমাকে ভালোবেসে ফেলেছে। তার কারণে অহনার মুখে আমার ভালোবাসার কথা শুনে ও ও এভাবে জেলাস ফিল করে। এরপরে দেখা যাবে গঙ্গা অন্যদিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, স্যার আপনি কি বোঝেন না এই গঙ্গা আপনাকে কতটা ভালোবেসে ফেলেছে? গঙ্গা আপনাকে ভালোবাসে কিনা আপনাকে কি সেটা বলে বোঝাতে হবে? সত্যি আপনি আপনি মানুষটা অদ্ভুত। আপনি শুধু ওই ফুলটুসি ম্যাডামের ভালোবাসায় দেখতে পান, আমার ভালোবাসাটা নয়। তখনই গঙ্গা বলছে, কি ব্যাপার স্যার, আপনি আপনি আমার দিকে কি দেখছেন? এরপরে অর্জুন বলছে, তুমি তুমি কথা বলছো না কেন গঙ্গা? কথা বলো, তুমি কি আমাকে ভালোবেসে ফেলেছো? আর যদি ভালোবেসে ফেলো, এটা মন থেকে মুছে ফেলো, এটা ভালোবাসা হতে পারে না। কারণ কারণ তুমি মনে করে দেখো, তুমি আমাকে বলেছিলে যে তুমি কখন আমার প্রতি কোনো অধিকার খাটাবে না, তোমাকে আমি নিজের পায়ে দাঁড় করিয়ে দেব, আর তুমি তুমি এর বিনিময়ে আমার থেকে দূরে চলে যাবে। এ কথা শুনে দেখা যাবে গঙ্গা মনে মনে বলতে থাকে, আমি তো আপনার থেকে দূরে যেতে চাই না স্যার, কেন আমাকে দূরে ফেলে দিতে চাচ্ছেন? আপনি আপনি বুঝতে পারছেন না, ওই অহনা ম্যাডাম আপনার জন্য একদম একদম পারফেক্ট নয়। ওই মেয়েটা আপনাকে আপনাকে ঘৃণা করে, ও আপনাকে ভালোবাসে না, ও শুধু জেদের বসে আপনাকে পেতে চাইছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, আপনার এটা বোঝা প্রয়োজন। এরপরে অর্জুন গঙ্গাকে বলছে, কি ব্যাপার গঙ্গা, তুমি এভাবে এভাবে চুপচাপ কি ভাবছো? কথা বলো বলছি, আমি তোমার থেকে উত্তর চাই। তুমি তুমি কেন এই কাজটা করলে? তখনই গঙ্গা বলতে থাকে, আমি আমি করেছি, আমার ইচ্ছে হয়েছিল তাই আমি করেছি। আমার সামনে আমার বরকে অন্য কেউ জোর করে সিঁদুর পরাতে বলবে, সেটা আমি কি চেয়েছি দেখবো নাকি? এ কথা শুনে অর্জুন বলতে থাকে, আবার আবার তোমার বর বলছো? আমি তো বুঝতে পারছি না তুমি আসলে চাইছোটা কি। যেটা চাইছো সেটা স্পষ্ট করে বলো, তোমার যদি কোনো চাওয়া থাকে তুমি আমাকে বলতে পারো। তখনই গঙ্গা বলছে, না স্যার, আমার কোনো চাওয়া নেই। আমি আমি শুধু বলেছি যে আপনাকে ওরা জবরদস্তি করছিল, আপনি তো এই ব্যাপারটা মেনে নিতে চাইছিলেন না, তাই না? তারপরে ওরা আপনাকে বিপদে ফেলতে এই কাজটা করছিল, আপনার কোনো বিপদ যাতে না হয় তার কারণেই আমি এমনটা করেছি। এরপরেই অর্জুন বলতে থাকে, আমার বিপদ নিয়ে তোমাকে এতটা ভাবতে বলিনি আমি। তুমি কাজটা সত্যি সত্যি অত্যন্ত খারাপ করেছো, কাজটা করা তোমার একদম ঠিক হয়নি। এ কথা শুনে গঙ্গা মনে মনে বলতে থাকে, স্যার আপনি আপনি সত্যি যে এভাবে এভাবে আমাকে ভুল বুঝবেন আমি ভাবতে পারিনি, যার জন্য আমি এতটা এতটা কষ্ট করলাম, আজকে সে আমার দিকে আঙুল তুলছে ভেবেই আমার কষ্ট লাগছে। এরপরে দেখা যাবে গঙ্গা হাসতে থাকে আর বলতে থাকে, সত্যি স্যার, আপনি যে এভাবে আমাকে আমাকে ভুল বুঝবেন সত্যি আমি জানতাম না। যদি জানতাম তবে অবশ্যই অবশ্যই নিজে থেকে আগ বাড়িয়ে কোনো কিছু করতে যেতাম না, অবশ্যই দূরেই দূরেই থাকতাম। আমি তো দূরে থাকতেই ভালোবাসি, তাই না? আমাকে যে এভাবে আপনি ভুল বুঝবেন সত্যি আমার কোনো ধারণা ছিল না। এ কথা শুনে অর্জুন অবাক হয়ে যায়। অর্জুন বলতে থাকে, গঙ্গা তুমি বুঝতে পারছো, তোমার যদি কোনো ঝামেলা হয়ে যেত, তোমার যদি কোনো জেল কাস্টারি হয়ে যেত, আমি কি নিজেকে ক্ষমা করতে পারতাম? তখনই গঙ্গা বলতে থাকে, আপনি তো আমাকে বাঁচিয়ে নিলেন, কেন বাঁচালেন বলুন? আমাকে যদি জেলে যেতে হতো তবে তো আপনাদের রাস্তা ক্লিয়ার থাকতো, তাই না? এরপরে দেখা যাবে অর্জুন বলছে, আমাকে তুমি একটা সময় বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে, আমার হয়ে তুমি সাক্ষী দিয়েছিলে, তাই আজকে আজকে না হয় তোমার হয়ে আমি সাক্ষী দিলাম, আমি সাক্ষী দিয়ে তোমাকে বাঁচিয়ে নিলাম। এরপরেই গঙ্গা বলছে, আমি আমি কি করব, আমি সত্যি কিছু ভেবে পাচ্ছি না, আমি আমি কোথায় যাব, কি করব? এরপরে অর্জুন সেখান থেকে বেরিয়ে যায়। তখনই গঙ্গা বলতে থাকে, স্যার যে আমাকে এভাবে ভুল বুঝবে আমি ভাবতে পারিনি, স্যারকে আমি ভালোবাসি, কি করে বুঝাই? ভালোবাসাটা তো আর এমনি এমনি হয় না, আমি তো চাইনি ভালোবাসতে, কিন্তু কিভাবে যে ভালোবেসে ফেললাম সত্যি এটা আমি নিজেও জানি না। এরপরে দেখা যাবে
অর্জুন বাইরে এসে বাগানে বসে আছে আর ভাবছে গঙ্গাকে আমি কিভাবে নিজের থেকে দূরে ঠেলে দেব। মেয়েটাকে তো আমি বিয়ে করেছি, এটা তো সত্যি। ও যে আমাকে ভালোবেসে ফেলেছে এটাও তো সত্যি। এরপরে উদয়ন এসে বলতে থাকে, কি ব্যাপার অর্জুন, কি ভাবছিস এভাবে এখানে দাঁড়িয়ে কোনো সমস্যা? তখনই অর্জুন বলছে, দাদা ভাই আমি তোমাকে একটা কথা বলবো, আমাকে কথা দাও, তুমি কাউকে বলবে না, এ কথাটা যেন কেউ না জানে। তখনই দেখা যাবে উদয়ন বলছে, হ্যাঁ বল কি বলবি। এরপরে অর্জুন বলে, আমি আমি কি করব বলো, আমার তো কোনো কিছু করার মতো কোনো উপায়ই খুঁজে পাচ্ছি না। কারণ আমাকে গঙ্গা ভালোবেসে ফেলেছে, ও মুখে বলতে পারছে না, কিন্তু আই এম শিওর ও আমাকে ভালোবেসে ফেলেছে। আমি ওকে কি করে নিজের থেকে দূরে ঠেলে দিই বলো তো। তখন এ কথা শুনে উদয়ন বলতে থাকে, এটাই তো স্বাভাবিক, বিয়ের পরেই তো ভালোবাসাটা একদম প্রকম্প হয়, তাই না? প্রত্যেকটা মেয়ের জীবনে এই স্বপ্নটা থাকে, কিন্তু শালমনির মতো তো আর সবাই না, তাই না? শালমনি তো শুধু টাকা পয়সাকেই ভালোবাসে, ও কখনো মানুষের ইমোশনকে দাম দেয় না। তখনই অর্জুন বলতে থাকে, তুমিও এই কথাই বলছো দাদা ভাই? আমি কি করব বলো? তুমি তো জানো আমি অহনাকে কতটা ভালোবাসি অহনাকে আমি কিছুতেই ভুলতে পারবো না। অহনাকে ছেড়ে আমি কি করে গঙ্গাকে আপন করে নেব, কি করে গঙ্গাকে মেনে নেব? তখনই উদয়ন বলে, কেন পারবি না? তুই তো গঙ্গাকে বিয়ে করেছিস, তো তুই গঙ্গাকে ঘরে এনেছিস, তবে কেন গঙ্গাকে মেনে নিতে পারবি না? গঙ্গাকে তোর মেনে নেওয়া দরকার। তখনই অর্জুন বলছে, আমি আমি কি করব? আমি তো অহনাকেও দূরে ঠেলে দিতে পারছি না। তখনই উদয়ন বলছে, জানিস অর্জুন, একটা কথা বলি, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু সত্যি। আমার মনে হচ্ছে যে কোনোভাবে একটা চক্রান্ত করা হয়েছে, অহনার কিছু হয়নি। আমার বিশ্বাস অহনার কিছু হতে পারে না। অহনা যে কাজগুলো করছে পুরোটাই ভিত্তিহীন। অহনা তোকে ফাঁসানোর জন্য এমনটা করছে। অহনা কিছু একটা করতে চাইছে, যাতে করে তোকে ফাঁসানো যায়। তখনই অর্জুন বলছে, আমি বুঝতে পারছি না দাদা ভাই, আমি কি করব? অহনা যদি সত্যি আমাকে ভালো না বাসে, তবে কেন ও এভাবে আমার জীবনে আসতে চাইছে? তখনই উদয়ন বলছে, ও আসতে চাইছে কারণ ও তোর আর গঙ্গার উপর রিভেঞ্জ নিতে চায়। এরপরে অর্জুন বলতে থাকে, আমি মাকে কথা দিয়েছিলাম, যাকে ভালোবাসবো তাকে কখনো ছেড়ে যাব না। মা আমাকে বলেছিল, যাকে একবার ভালোবাসবি তাকে কখনো কষ্ট দিবি না, ছেড়ে যাবি না। আমি সে কথাটা কি করে অমান্য করি? এরপরে দেখা যাবে তখনই উদয়ন বলতে থাকে, তোর মাকে তুই কথা দিয়েছিলি বুঝতে পারছি, কিন্তু পরিস্থিতিটা তো অনেক দূর এগিয়ে গেছে, তাই না? পরিস্থিতিটা তুই শিকার হয়েছিস, পরিস্থিতি তোকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। এখন কি করবি? তুই নিজে ডিসিশন নে। তখনই অর্জুন বলতে থাকে, সেটাই তো, আমি এখন নিজে ডিসিশন নিতে চাইছি, কিন্তু আমি কি ডিসিশন নেব আমি সত্যি ভাবতে পারছি না। এরপরে দেখা যাবে উদয়ন বলছে, তোকে তোকে যে কোনো একজনকে বেছে নিতে হবে। যদি গঙ্গাকে বেছে নিস তবে গঙ্গা, আর অহনাকে নিলে অহনা। ঠিক তখনই অর্জুন সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপরে উদয়ন বলতে থাকে, আমি বুঝতে পারছি না, আমি ওকে কি করে বোঝাবো। ও কিছুতেই বুঝতে চাইছে না। এদিকে দেখা যাবে গঙ্গা সেখানে বসে ভাবছে, স্যার যদি সত্যি অহনা ম্যাডামকে ভালোবাসবে, তবে আমি এখানে কেন থাকবো? কেন পড়ে থাকবো এখানে? আমি এখান থেকে চলে যাব, এখানে একদম থাকবো না। গঙ্গা বলতে থাকে আর কাঁদতে থাকে। গঙ্গা বলতে থাকে, স্যার যদি সত্যি অহনা ম্যাডামেরই হয়ে থাকে, তবে আমি কেন স্যারের জন্য এতটা অপেক্ষা করব? কেন অপেক্ষা করব? এখানে থেকে পিছায় কেন স্যারের জীবনে আমি বাধা সৃষ্টি করব? স্যার আর অহনা ম্যাডাম দুজনেই বিয়ে করে সুখে সংসার করুক, আমার এখানে থাকা তো কোনো মানেই হয় না। তখনই পিয়ালি এসে বলবে, কি ব্যাপার গঙ্গা, কি ভাবছিস বোন? এভাবে যদি বসে তুই ভাবিস তবে কি করে হবে? তখনই গঙ্গা বলতে থাকে, পিয়ালি দি, আমি চলে যাব, আমি এখানে থাকবো না। এখানে থাকাটা আমার জন্য আর ঠিক হবে না। স্যার চাইছে না আমি এখানে থাকি। এ কথা শুনে পিয়ালি অবাক হয়ে যায়। পিয়ালি বলতে থাকে, এসব কি বলছিস গঙ্গা? তুই এখান থেকে কোথাও যাবি না, তুই এখানেই থাকবি। তখনই গঙ্গা বলছে, না না পিয়ালি দি, আমার এখানে থাকাটা আর শোভা পাচ্ছে না। আমার জন্য স্যার আর অহনা ম্যাডামের জীবনে অনেক বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। স্যার চাইছে না আমি আর এখানে থাকি, উনি আমাকে মুখ ফুটে বলতে পারছে না, কিন্তু উনি চায় আমি যেন এখান থেকে চলে যাই। এরপরে দেখা যাবে অর্জুন ড্রাইভ করে যাচ্ছে। ঠিক তখনই অহনা বসে যে অর্জুনের গাড়ির সামনে এসে যায়। এরপরে অর্জুন এটা দেখে ভয় পেয়ে যায় আর গাড়ি ব্রেক করে অন্যদিকে নিয়ে গেলে তখনই দেখা যাবে অর্জুন বলতে থাকে, এটা কি করে সম্ভব? এখানে অহনা কি করে এলো? এরপরে দেখা যাবে অর্জুন সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে যায় আর দেখতে থাকে
চারপাশটা কোনোভাবেই কোনো মানুষ নেই। এটা দেখে অবাক হয়ে যায় অর্জুন। অর্জুন বলতে থাকে, আমি তো এই মাত্র অহনাকে এখানেই দেখলাম। এদিকে দেখা যাবে গঙ্গা বাবা বঙ্গেশ্বরের মন্দিরে যাবে। ঠিক তখনই অর্জুনের গাড়ি দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, স্যার এভাবে হন্তদন্ত হয়ে কি খুঁজছে? এরপরেই গঙ্গা এসে বলতে থাকে, কি ব্যাপার স্যার, আপনি এখানে কি করছেন? এখানে এখানে এভাবে দাঁড়িয়ে আছেন যে? তখনই অর্জুন বলতে থাকে, গঙ্গা তুমি এত রাতে এখানে কেন? আমি তো এখান থেকে যাচ্ছিলাম। তখনই দেখতে পেলাম যে অহনা বসে যে এখানে দাঁড়িয়ে আছে। এদিকে অহনা ও মেঘনাদ ঝোপের আড়ালে দাঁড়িয়ে বলতে থাকে, এই মেয়েটা এখানে কি করে এলো? সত্যি এই মেয়েটার জন্য কোনো কিছুতে সফল হতে পারছি না। সবসময় এই মেয়েটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে গঙ্গা বলছে, আমি বাবা বঙ্গেশ্বরের মন্দিরে যাচ্ছিলাম, কিন্তু আপনি এখানে কি করছেন? এরপরে অর্জুন বলতে থাকে, আমি এখানে অহনাকে দেখলাম, কিন্তু গাড়ি থেকে নেমে কোনোভাবে অহনাকে আর খুঁজে পাচ্ছি না। এ কথা শুনে অবাক হয়ে যায় গঙ্গা। এদিকে মেঘনাদ বলতে থাকে, এই মেয়েটাকে যদি অর্জুনের জীবন থেকে না সরানো যায়, তবে কিছুতেই তুমি অর্জুনকে পাবে না। অহনা, যে করে হোক এই মেয়েটাকে অর্জুনের জীবন থেকে আমাদের সরিয়ে দিতে হবে, যে করেই হোক। এরপরে দেখা যাবে গঙ্গা বলছে, কি বলছেন স্যার? এখানে এখানে অহনা ম্যাডাম কি করে আসবে? এরপরেই গঙ্গা মনে মনে বলতে থাকে, আমার আমার অবিশ্বাসটা একদম সত্যি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে অহনা ম্যাডাম কিচ্ছু হয়নি। অহনা ম্যাডাম কোনোভাবে নিজের জীবনটা শেষ করে দিতে পারে না। উনি খেলছে। এরপরে দেখা যাবে গঙ্গা বলতে থাকে, স্যার ওই ঝোপের আড়ালে গিয়ে দেখুন তো ওখানে কিছু আছে কিনা। এরপরে দেখা যাবে অর্জুন সেখানে এগিয়ে গেলে তখনই মেঘনাদ অহনাকে সেখান থেকে সরিয়ে নেয় আর বলতে থাকে, অহনা এখান থেকে সরে এসো, তা না হলে অর্জুন দেখে ফেলবে। এরপরে দেখা যাবে অহনা ও মেঘনাদ সরে গেলে তখনই অর্জুন সেখানে গিয়ে দেখতে পায় চারপাশটা পুরো ফাঁকা, কেউ নেই, কোনো জনপ্রাণী নেই। এদিকে দেখা যাবে গাছের উল্টো পাশে দাঁড়িয়ে আছে অহনা ও মেঘনাদ। তখনই মেঘনাদ বলতে থাকে, এই মেয়েটা সত্যি অত্যন্ত চালাক। এই মেয়েটাকে যে কি করে সরানো যায় এটাই তো বুঝতে পারছি না। এই মেয়েটার কারণে আমাদের সমস্ত উদ্দেশ্য বিফলে যাচ্ছে। কোনোভাবে আমাদের উদ্দেশ্য আমরা সফল করতে পারছি না। এরপরে দেখা যাবে গঙ্গা বলছে, যে করেই হোক আমি সবকিছু ঠিক করব। আমি কোনোভাবেই স্যারকে এসবের মধ্যে জড়াতে দেব না। এরপরে অর্জুন দেখা যাবে সঙ্গে সঙ্গে হসপিটালে আসে। হসপিটালে এসে দেখতে পায় আইসিইউর বেডে শুয়ে আছে অহনা। এটা দেখে অবাক হয়ে যায় অর্জুন বলতে থাকে, এটা কি করে সম্ভব? গঙ্গা তো বললো যে অহনা কিছু হতে পারে না, কিন্তু অহনা এখানে আছে। তবে রাস্তায় যে দেখলাম আমি অহনাকে, তবে কি আমিই ভুল দেখলাম? এরপরে ডক্টরকে বলতে থাকে, আপনি ওর খেয়াল রাখবেন। ওর যদি কোনো রকম কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবেন। কোনো হেজিটেট করবে না। আমি যেখানে থাকি, যে অবস্থাতে থাকি, চলে আসবো। এরপরে দেখা যাবে সেখান থেকে চলে আসে অর্জুন ঘরে এসে বসে আসে। ঠিক তখনই অহনা বসে যে অর্জুনের সামনে এসে আর বলতে থাকে, অর্জুন আমাকে তুমি মেনে নিলে না, তাই না? তুমি আমাকে বিয়ে করলে না, তুমি ওই গঙ্গার জন্য আমাকে ছেড়ে দিলে। এ কথা শুনে অর্জুন অবাক হয়ে যায়, অর্জুন ভয় পেয়ে যায় আর বলতে থাকে, এটা এটা হতে পারে না। তুমি এখানে কি করে এলে অহনা? তুমি তো হসপিটালে ছিলে, এখানে কি করে এলে? এই বলেই অর্জুন ঘুরে তাকিয়ে দেখতে পায় সেখানে আর অহনা নেই। এটা দেখে অর্জুন অবাক হয়ে যায়। অর্জুন বলতে থাকে, এটা কি করে সম্ভব? এদিকে অহনা পালিয়ে যাচ্ছে। ঠিক তখনই গঙ্গার সামনে পড়ে যায়। এরপরে গঙ্গা বলতে থাকে, কি ব্যাপার অহনা ম্যাডাম, ভূত দেখার মতো চমকে গেলেন কেন চমকে গেলেন বলুন তো? আপনি তো ভেবেছিলেন এভাবে স্যারকে ভয় দেখিয়ে স্যারের মনের মধ্যে একটা একটা বড় খটকা তৈরি করে দেবেন, কিন্তু আপনার প্ল্যানটা আর সাকসেসফুল হলো না। তখনই অর্জুন অনেক রেগে যায় আর বলতে থাকে, অহনা সত্যি তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে।